এইচএসসি 26 ব্যাচ কি রিলেটেবল মনে হচ্ছে? যদি রিলেটেবল মনে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তুমি এখন গাইডলাইনের অভাবে ভুগছো। এই ভিডিওতে তোমরা পাবা 5টি আনবিটেবল ট্যাকটিক্স যেটা ফলো করার মাধ্যমে ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। নাম্বার 1, কমপ্লিটিং দ্য সিলেবাস ইজ ফার বেটার দ্যান মাস্টারিং সাম অফ ইট। হ্যাঁ, এই কথাটা তোমাদের অনেকের কাছে তিতা লাগতে পারে। অনেকের হয়তো এখনো সিলেবাস আধা কমপ্লিট হয়েছে বা 80% 70% কমপ্লিট হয়েছে। তবে তোমরা মনে রাখবে যে সিলেবাস কিন্তু কখনোই 70 বা 80% করা এনাফ না। দেখা গেল যে পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসলো যেটা তোমার সেই 80% এর ভিতরে তুমি কমন পাওনি, কিন্তু সেটা সেই 20% এর ভিতরে আছে যেটা তুমি পড়োনি। ঠিক আছে, তবে সেটা দেখা যাচ্ছে এত সহজ প্রশ্ন যে সেটা যে কেউ যদি ওই অধ্যায়টা একবার রিডিংও পড়ে যায় তাহলে সে এটা কমন পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস আমি প্রথমেই বলে রাখি যে সিলেবাস কমপ্লিটিং ইজ ফার বেটার দ্যান মাস্টারিং সাম অফ ইট। এটা মাথায় রেখে তোমরা যারা পড়াশোনা করতে পারবে তাদের দেখবা রেজাল্ট যদি এখানে থাকে তবে এরপরে তাদের রেজাল্ট হচ্ছে উঠতে এইখানে পৌঁছে যাবে। তো এটা গেল আমাদের টিপ নাম্বার 1। যারা এটা মনে প্রাণে ফলো করবা ইনশাল্লাহ তারা ভালো কিছু করতে পারবা। টিপ নাম্বার 2, নাম্বার 1 যাদের ক্ষেত্রে পালন করা একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায় এবং যারা একটু ফাঁকিবাজ আছো তারা টিপ নাম্বার 2 এর দিকে আসতে পারো। কেননা টিপ নাম্বার 2 টা হলো পুরো সিলেবাসটা আয়ত্তে না থাকলেও গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একদম ভালোভাবে আয়ত্তে রাখা। যেন তোমার সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ভিতর থেকে প্রশ্ন আসলে একটাও যেন মিস না যায়। তবে যদি তোমাদের প্রিপারেশন এমন হয়ে থাকে তুমি হচ্ছে 70% কমপ্লিট করবা বা 80% কমপ্লিট করবা, সেগুলোর ভিতরে আবার ফাঁকি মারবা, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তোমাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তাই টিপস নাম্বার 2 খালি তাদের জন্য যারা হলো টিপ নাম্বার 1 টা মানতে পারবো না। তবে অবশ্যই আমার সাজেশন থাকবে যে সবাই যেন টিপস নাম্বার 1 টাকে বেশি মন লাগিয়ে ফলো করো। কেননা টিপস নাম্বার 2 কিন্তু তোমাকে একটু হলেও ধরা খাওয়াবে। ঠিক আছে? তবে এটা আরকি একটা বাঁচার উপায়। কেননা অ্যাডমিশনে কিন্তু তোমাকে একটু ধরা খাওয়াবে যারা টিপস নাম্বার 2 টাকে ফলো করো। টিপস নাম্বার 3 এটা হচ্ছে ভাই সকল কোচিং বন্ধ করে দাও এখন। সারা জীবন তো খুব পড়লে। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে তো অনেক কোচিং এ গেলে, অনেক কোচিং এ দৌড়াদৌড়ি করলে, অনেক ভাইদের কোর্স করলে, অনেক এই করলে, অনেক সেই করলে। থামো, রুকো যারা, সাবার করো। এবার একটুখানি নিজের টাইম দাও। এবার একটু নিজের পড়াটাকে প্রায়োরিটি দাও। ঠিক আছে? ক্লাসের পিছনে অত বেশি দৌড়িও না। হ্যাঁ, তবে অনেকে তোমরা আছো যারা আরকি মানে একটা ভালো প্রিপারেশন রাখো। তবে পরীক্ষার আগের দিনকে মানে বুঝতে পারো না যে তোমার প্রিপারেশন কেমন আছে। যে আমার ভালো প্রিপারেশন আছে নাকি খারাপ প্রিপারেশন আছে। তাদের ক্ষেত্রে আমি ওয়ান শটটা সাজেশন করব। ওয়ান শটের মেইন লক্ষ্যই হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে যেন তুমি ওইটাকে দেখে তোমার পুরো সিলেবাসটা আরেকবার ঝালাই করে নিতে পারো। মানে তোমার পড়াটা সবকিছু কিন্তু মাথাতেই থাকবে। তুমি জাস্ট ওইটাকে আরেকবার ঝালাই করে নিলে। কোচিং-টোচিং এ না যেয়ে এখন এইগুলোতে একটু ফোকাস দাও আর নিজের পড়াটাকে ফোকাস দাও। নাম্বার 4, তোমাদের ভিতরে অনেকে আছো যারা অতিরিক্ত পরিমাণে টেনশন করো। মানে অহেতুক টেনশন যাকে বলা হয় আরকি। তো আমার স্টুডেন্ট এমনও আছে যে যারা আরকি কলেজের পরীক্ষার এত টেনশন, মানে সামনে তো তোমাদের টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষার এত পরিমাণ টেনশন যে ভাই আমি যদি এখানে ফেল করি, ভাই আমার যদি রেজাল্ট ভালো না আসে, ভাই আমার এটা হয়, ভাই ওইটা হয়, ভাই এটা হয়। মানে আমি ওদেরকে বলতে নাজেহাল যে কলেজের পরীক্ষায় স্যাররা সবসময় চাই ধরনের কঠিন প্রশ্ন করে তোমাকে তোমার অকাতটা দেখিয়ে দিতে। ঠিক আছে? এটাই সত্যি কথা। কলেজের স্যাররা অলওয়েজ চায় যে তোমাকে কিভাবে দমিয়ে রাখা যাবে। ঠিক আছে? তো অনেক সময় তোমরা দেখবে যে কলেজে কিছু এমন প্রশ্ন করছে যেটা এইচএসসি বিগত ১০ বছরে একটা প্যাটার্নও ফলো করেনি। তো ওইটা আমি শিখে কি করব? এমনকি ওটা কিন্তু তোমার অ্যাডমিশনের কাজে লাগবে না। তাহলে ওইটা ওইটাতে যদি আমি টাইম না দিয়ে ওই টাইমটা যদি আমি প্রশ্ন ব্যাংকের দিকে টাইম দিই তাহলে কিন্তু আমার বেশি উপকার বয়ে আনবে এটা। হ্যাঁ, এটা আমাদের টিপ নাম্বার 5 এ আছে। সেটা নিয়ে আরেকটু পরে আসছি। তো এখন যারা তোমরা হচ্ছে এমন ভয়ে আছো, তাদেরকে আমি বলব যে যারা যেই ধর্মাবলম্বী আছো, যারা মুসলিম ধর্মাবলম্বী আছো, তারা অবশ্যই ৫ ওয়াক্তের নামাজটাকে প্রায়োরিটি দিবে। পারলে তাহাজ্জুদ নামাজ পড়বে এবং বিভিন্ন এক্সাম অ্যাটেন্ড করার আগে নফল নামাজটা একটু পড়ার চেষ্টা করো। এটা আমার জীবনে খুব কাজে দিয়েছে। ইনশাআল্লাহ তোমাদের জীবনেও খুব কাজে দিবে এইটা। ঠিক আছে? আর মনে রাখবে এখন কিন্তু ভয় কারোর সময় নেই। আর মনে হয় গুনে ৪ মাস মতো আছে। এই ৪ মাস কিন্তু দেখতে শেষ হয়ে যাবে। মানে ভয় করারও সময় থাকবে না। তোমার এমন পরিমাণে পড়তে হবে। ঠিক আছে? তবে কেউ যদি একবার ভয় পেয়ে যায়, একটা এমসিকিউ মনে করো তোমার জানা। এইচএসসির হলে তুমি মনে করো। এখন একটা এমসিকিউ এর উত্তর তোমার ঠিকই জানা। কিন্তু তুমি ভাবছো যে এটা তো এমন হবে না, এটা তো অমন হওয়ার কথা, অমন হওয়ার কথা। শেষ। এমসিকিউ শেষ। আপাতত যে ভয়টা তোমার পরীক্ষার আগে কাজ করছে, এটা থেকে তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে? তো এটাই থাকবে আমার টিপ নাম্বার 4। এরপর দ্যা মোস্ট অ্যাওয়েটেড টিপস নাম্বার 5। এই টিপসটা যারা ফাঁকিবাজ আছো তাদের জন্য একদম একটা সোনার খনির মতো। বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে নাক, কান, চোখ বুজে প্রশ্ন ব্যাংক সলভ করা জাস্ট। আর প্রশ্ন ব্যাংকের ভিতরে আমি কিন্তু কলেজের প্রশ্নগুলো ইনক্লুড করছি না।
শুধুমাত্র বিগত কয়েক বছরের এইচএসসিতে আসা প্রশ্নগুলোকেই কিন্তু আমি বলছি। ওকে? তো যারা এখন এইচএসসি ২৬ আছো তারা অবশ্যই ১৭ সাল থেকে চেষ্টা করবা শেষ করার। ঠিক আছে? ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ বেশি না, মাত্র ৯ টা বছর হচ্ছে। ঠিক আছে? এই ৯ টা বছরের প্রশ্ন যদি তুমি একদম টপ নচ করে সলভ করতে পারো, ঠিক আছে? ৯ বছরের প্রশ্ন এমনভাবে সলভ করতে হবে যেন দেখলেই তোমার কাছে হয়ে যায় যে হ্যাঁ, এই লাইনের পরে এটা হবে, এই লাইনের পরে এটা হবে। মানে খাতায় যেন করারও দরকার না হয়। প্রশ্ন দেখার সাথে, সাথে যেন তোমার মনে পড়ে যায় যে হ্যাঁ, হ্যাঁ, এরপরে এই লাইন ছিল, এরপরে এই লাইন ছিল, এরপরে এই লাইন ছিল। এইটা ভাই যা উপকারে দিবে তোমার, তুমি একবার দেখো। আর যারা হচ্ছে ম্যাথ ভালো পারো না, তাদের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকটা আরো বেশি সাজেস্টেবল। কারণ তোমরা যারা ম্যাথ ভালো পারো না, মানে যাদের একটু মুখস্থ দক্ষতা বেশি আমার মতো, তো তোমার একটু কিন্তু ম্যাথে দুর্বল থাকবে। এটা অবশ্যই সবার ক্ষেত্রেই হয়। তবে কিছু, কিছু এলিয়েন আছে তাদের কথা আমি বাদ দিচ্ছি। তো ম্যাথে যারা দুর্বল তারা অবশ্যই চেষ্টা করবা যেন ৯ বছরের প্রশ্ন, বিগত ৯ বছরের প্রশ্ন ভালো করে শুনে নাও। একদম যেন টপ নচ থাকে। মানে ১% ও যেন তোমাকে কেউ না আটকাতে পারে ওইসব প্রশ্ন দিয়ে। আর তুমি একদম সিওর থাকো তোমাদের ২৬ সালেও ওই ৯ বছরের প্রশ্নের কনসেপ্টের ভিতর থেকেই রিপিট করবে। হয়তোবা এমন হতে পারে যে এমন একটা অঙ্ক বানিয়ে দিচ্ছে তোমাদের বোর্ডে যে ২ টা বোর্ড হচ্ছে কম্বাইন করে একটা হচ্ছে গ বা একটা ঘ বানিয়ে দিচ্ছে। এটা আমি জাস্ট ম্যাথের ক্ষেত্রে বলছি। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বোর্ড কোয়েশ্চেনই এনাফ। অলসো ফর এমসিকিউ। আর যারা তোমরা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য আমার সাজেশন থাকবে তোমরা যেন মূল বইটা আগে পড়ো, দেন এইসব হচ্ছে প্রশ্ন ব্যাংকের দিকে আসো। তবে যাদের টার্গেট শুধুমাত্র এইচএসসি তে ভালো করা এবং যাদের হচ্ছে টার্গেট ইঞ্জিনিয়ারিং, তারা এইচএসসির আমার মনে হয় যে মেইন বইটাকে অত প্রায়োরিটি না দিয়ে প্রশ্ন ব্যাংকটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো তোমাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে অবশ্যই, অবশ্যই, অবশ্যই এইচএসসির যে প্রশ্ন ব্যাংকটা আছে তোমাদের বিগত ৯ বছরের যত যা আছে ভাই ঝাঁঝরা করে ফেলো। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তারা বই সহ প্রশ্ন ব্যাংকটাকে মাস্টারি করো এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা যদি এখন দেখা যদি একটু সময় পাও, ইনশাআল্লাহ পাবে, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে কয়েক মাস একটু সময় পাবে। ওই টাইমটা একটু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটাও দেখো। যদি এগুলো তোমরা ভালো করে ফলো করতে পারো তাহলে দেখবে যে শুধুমাত্র এইচএসসি তে না, তোমরা অ্যাডমিশনও একটা টপ নচ রেজাল্ট নিয়ে বেরোতে পারবে। আজকের এই ৫টা সাজেশন কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম।